যেটি সবশেষ যেটি আসলো সবার জন্য, নাগরিক হিসাবে সবার জন্য খরচ বলি না কি বলবো, বিদ্যুতের দাম বাড়লো এবং যে দাম বাড়ার হার সেটি গড়ে 16% মতো, 17% মতো, সর্বনিম্ন এবং সর্বোচ্চ 19% পর্যন্ত বেড়েছে পাইকারি পর্যায়ে এবং গ্রাহক পর্যায়ে। আসলে এর সাথে আরো কিছুটা সঞ্চালন চার্জও যুক্ত হচ্ছে। আপনি কিভাবে দেখছেন এই ব্যয় বৃদ্ধি? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে সিনিয়র আলোচকরা উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমত বিষয় হচ্ছে যে সরকার গঠনের 23শে ফেব্রুয়ারি সম্ভবত আমাদের বর্তমান জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী ওনার একটা মন্তব্য আছে যে আগামী 2 বছরের ভিতরে বিদ্যুতের দাম বাড়ানো হবে না এবং হচ্ছে ভর্তুকি লাগবে, সেখানে আপনার হচ্ছে 42,000 কোটি টাকা ভর্তুকিরও একটা চাহিদা তৈরি হয়েছিল। তা আমরা দেখলাম যে সেই মন্তব্যের পরে 100 দিনও পার হয়নি, এর মধ্যে প্রায় গ্রাহক পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে দুটো পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে। পাইকারি পর্যায়ে যেটা 19% বেড়েছে এবং গ্রাহক পর্যায়ে 16%। গত 1.5 দশকের মধ্যে, অর্থাৎ সর্বশেষ 2011 সালে যে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সর্বোচ্চ বেড়েছিল 14.something আর কি, এরপরে এই সর্বোচ্চ এক লাফে আপনার 16% বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু একটা বড় নজিরবিহীন ঘটনা। এর পূর্বে গ্রাহক পর্যায়ে এত ঘটনা ঘটে না। তো এই পুরো প্রক্রিয়ায় যে জিনিসটি ঘটে আসলে সেটি হচ্ছে যে আমরা এর দ্বারা যে জিনিসটি বুঝি যে সরকারে যারা মন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন বা যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তাদের আসলে দীর্ঘমেয়াদী এই মন্ত্রণালয়টা নিয়ে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিংবা হচ্ছে তাদের ধারণা নেই। না হলে যেখানে আপনি 3 মাস পূর্বেই যে কথা, যে প্রতিশ্রুতি আপনি জনগণকে দিচ্ছেন, সেখানে আপনি বলতেছেন যে 2 বছরের মধ্যে বাড়বে না, 3 মাসের মধ্যে আপনাকে বাড়াতে হচ্ছে। তার মানে হয় ওই মন্ত্রণালয়ের পুরো যে পরিস্থিতিটা সেটা আপনার কোনো ধারণা নাই, ধারণা ছাড়াই আপনি হচ্ছে জনগণকে তুষ্ট করার জন্য কিংবা হচ্ছে জনগণকে একটা জাস্ট আশ্বাস দেওয়ার জন্য আপনি একটা বলছেন। হয় তিনি চাতুরতা করেছেন, প্রতারণামূলক বক্তব্য দিয়েছেন জনগণকে ঠান্ডা করার জন্য, ক্ষমতায় আসার পরেই একটা আশ্বস্ত করা, অথবা হচ্ছে পুরো মন্ত্রণালয় সম্পর্কে পুরো যে বিদ্যুতের যে বিভাগ, আমাদের তো এই বিদ্যুৎ বিভাগ নিয়ে একটা ব্যাপক দুর্নীতি এবং ফ্যাসিবাদের সময় অন্যতম একটা দুর্নীতির এই আখড়াটা ছিল এই জায়গায়। এখানে আদানির সাথে তাদের একটা বড় ধরনের চুক্তি ছিল, সেই গ্লানি এখনও সরকারকে টানতে হচ্ছে। সেই জায়গার থেকে গ্রাহক পর্যায়ে এই যে দাম বৃদ্ধি, এটা শুধুমাত্র তো বিদ্যুতে না, এটার প্রত্যেকটা সেক্টরে, অধিকাংশ সেক্টরে এটার কিন্তু একটা বড় প্রভাব পড়বে। এবং এটা আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যে আমাদের মন্ত্রীরা যখন এই ধরনের আশ্বাস দেন কোনো ধরনের ধারণা করা ছাড়া বা কোনো ধরনের তার পূর্ব ধরনের পরিকল্পনা ছাড়া, তখন আমাদের একটা আশঙ্কা হয় যে তারা অন্য যে বিষয়গুলো আশ্বাস দিচ্ছেন বা অন্য মন্ত্রণালয়ে যে বিষয়গুলো আশ্বাস দেওয়া হচ্ছে, সেগুলো তো আরও কত জানি এরকম ডিজাস্টার আমাদের সামনে অপেক্ষা করছে। যেটা আপনার কিছুদিন পূর্বে আপনি দেখেছেন জ্বালানি তেলের অন্য যে দামগুলো বৃদ্ধি হয়েছে, জ্বালানি তেলের একটা সংকট হয়েছে, মন্ত্রীরা খুব উচ্চস্বরে সংসদে বলছেন কোনো সংকট নাই, কোনো হচ্ছে সমস্যা হবে না। এরপর দেখলাম যে এই দাম বৃদ্ধি পেয়ে গেলো, এরপরে দেখলাম যে লাইন হচ্ছে আপনার কমে গিয়েছে। তো সেই জায়গার থেকে যেটি হচ্ছে যে এই যে দাম বাড়ানোর যে একটা সংস্কৃতি, যেটার দামটা আসলে একেবারে কৃষকের জায়গা থেকে সবার মানে সব স্তরে পড়ে, মানে প্রত্যেকটা জায়গায় জ্বালানির বৃদ্ধি, বিদ্যুতের বৃদ্ধি, দাম বৃদ্ধি, এটা আসলে একেবারে গ্রাহক পর্যায়ে প্রত্যেকটা জনগণকে এটার কিন্তু ফল ভোগ করতে হয়। তো ফলে সরকারের যে একটা পরিকল্পনা তারা সঠিকভাবে করতে পারতেছেন না, অথবা ম্যানেজমেন্ট করতে পারতেছেন না, অথবা পূর্বের যারা সিন্ডিকেট আছেন সেই সিন্ডিকেটের কাছে তারা জিম্মিও থাকতে পারেন। কিন্তু এই বিষয়টা আসলে মানে দিন শেষে জনগণকে যদি স্বস্তি দিতে না পারে, তো এইটা আসলে তাদের উপরও একটা বড় ধরনের ক্ষোভ তৈরি হবে। আপনার কাছে ছোট করে আরেকটি বিষয় জানতে চাই, যদি এখন এনসিপি ক্ষমতায় থাকতো, এই প্রেক্ষাপটে বিশ্বজুড়ে যে জ্বালানির দাম বৃদ্ধি, এনসিপি কি এই বিদ্যুতের দাম বাড়াতো না? না, এনসিপি ক্ষমতায় থাকলে এনসিপি কতটুকু পারতো? এনসিপি তো এককভাবে ক্ষমতা আসার মতন তো তৈরি ছিল না। তাহলে তো এককভাবে আমরা পুরোটা নির্বাচন করে আমরা আমাদের মতন করে করতাম। তো ফলশ্রুতিতে যেটা হয়েছে যে এনসিপি একটা জোট করেছে, জোটের মাধ্যমে ক্ষমতায় আসলে সেটা পরিস্থিতি অনুযায়ী হবে। কিন্তু এখন যেটা বলছেন যে সেটা তো আসলে ওইভাবে বলা মুশকিল।